আজকে একটা চেষ্টা চালিয়েছি স্কুল সার্ভিস কমিশনের কাছে চাপ দিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে একটা শক্তি প্রদর্শন করে আমরা যাতে ফর্ম ফিল আপের ডেটটাকে পিছিয়ে দিতে পারি। চেষ্টা করেছি রিভিউর প্রতি তাদের যেন তৎপরতা বাড়িয়ে তারা যেন আমাদের রিভিউ থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। চেষ্টা চালিয়েছি ওএমআর পাবলিশ এবং রিপ্যানেলের মধ্যে দিয়ে আইনসঙ্গতভাবে যাতে আমাদের চাকরি পুনরায় ফিরিয়ে আনা ব্যবস্থা তারা করে। চেষ্টা চালিয়েছি সার্টিফাইড লিস্ট যোগ্যদের যাতে তারা দিতে পারে সেজন্য। কিন্তু সত্যি কথা বলতে আমরা এক ভয়ঙ্কর অসম লড়াই লড়ছি। অসম লড়াই এই কারণে যে আপনাদের অনেকেই হয়তো বলে থাকেন, আমরা দেখি যে আমরা কোনো আউটকাম পাচ্ছি না, সরকার আমাদের কথা শুনছে না। এটা ঠিক, কিন্তু এই আত্মসমালোচনা বা এই আত্ম অনুশীলন দুজন তিনজনের নয়, আমরা যতজন আছি এই অনুশীলন সকলের হওয়া উচিত। আজকেও যখন আমরা আন্দোলনে ছিলাম, আমরা কতজন ছিলাম? তার মানে সকলেই ওই শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন যে সকলেই পরীক্ষা চাইছেন মুষ্টিমেয় কিছুজন বাদ দিয়ে, তাহলে কি এটাই সত্য? তাহলে কি সবাই ভাবছে যে তারা পরীক্ষা দিতে চায় এবং পরীক্ষা দিয়েই তারা পাশ করে আবার চাকরি পাবে? সেই যে চাকরিটা সে আজ থেকে 9 বছর আগে অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত যোগ্যতার সাথে যে চাকরিটা তারা পেয়েছিল। আচ্ছা, ধরে নিন যে আপনি আবার চাকরিটা পেলেন, আবার 4 বছর পরে এই চাকরিটা আবার চলে যাবে না, তার কি গ্যারান্টি? আচ্ছা, কতজন চাকরি পাবেন? কতজন কনফিডেন্ট নিচ্ছেন পরীক্ষা দেবেন, চাকরি পাবেন? এত কনফিডেন্টের সঙ্গে আপনারা পড়াশোনা শুরু করছেন। আজকে যে কাজটা আমরা করতে পারি, আমরা সবসময় পিছিয়ে থাকি সেই কাজটাই। হাইকোর্টের সময় থেকে আপনারা একটুখানি ভেবে দেখুন, আমরা যে কাজটা করতে পারতাম, আজকে দাঁড়িয়ে যে কাজটা করতে পারি, আমরা সেই কাজটা আজকে করছি না। আমরা ভাবছি পরীক্ষা দিয়ে পাস করব, কিন্তু ভাবুন তো 31শে ডিসেম্বরের পর পরীক্ষা হলো, সব হলো, আপনারা যখন একটা বড় অংশ চাকরি পাবেন না, তারপরে আমাদের পরিণতি কি হবে কেউ জানে? আপনারা ভাবতে পারছেন না যে আপনারা যে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করবেন পরবর্তীকালে বা করার ইচ্ছা প্রকাশ করবেন, সেখানেও কিন্তু আপনারা কোনোভাবেই সেখানে আপনাদেরকে চান্স দেবে না, সেখানেও অপমানিত হতে হবে। কিন্তু মুশকিল হলো যে আমরা যে লড়াইটা লড়ছি, সে লড়াইটা বড্ড অসম লড়াই। যাদের হাতে ক্ষমতা আছে তারা অত্যন্ত শক্তিধর। সেই ক্ষমতার বিপ্রতীপে যদি কিছু করতে হয়, তাহলে পাল্টা সেই জায়গাটা দেখাতে হবে। একজন লিখছেন যে আমি গিয়েছি। হ্যাঁ, গিয়েছেন, আপনি গিয়েছেন, আমি এসছি, আমিও ছিলাম আপনার সঙ্গে, কিন্তু কত শতাংশ আমরা ছিলাম বা আজকেই কত শতাংশ আমরা আছি? আমরা বড্ড কম, অত্যন্ত কম হয়ে উঠছি। আমরা পারছি না সেই জায়গাটা দিয়ে রাস্তায় পড়ে থাকতে। আমরা আসছি, আবার হয়তো চলে যাচ্ছি, কিন্তু লড়াইটা যে একটা দীর্ঘমেয়াদী, চাকরি যাওয়ার প্রক্রিয়াটাও যে একটা দীর্ঘমেয়াদী ছিল, আমরা সেটা ভুলে যাচ্ছি। আজকে আমরা তো ভিতরে যাওয়া বা কোনো দপ্তরের ভিতরে ঢোকা বন্ধই করে দিয়েছি। বাইরে থেকে যারা যায় তাদেরকেই পাঠানো হয়, তারাই যায়, ঠিক আছে। আজকেও একটা অংশকে আমরা পাঠিয়েছিলাম, তারা গিয়েছে। কিন্তু নিট ফলটা হচ্ছে এটাই যে তারা ভাবছে আমরা তাদের কিছু করতে পারবো না, তাই তারা এই যে করতে পারবো না এই ঔদ্ধত্য নিয়ে যেভাবে আমাদের দুর্নীতি করে আমাদের চাকরিগুলো বিক্রি করেছিল। আমি আমার জায়গায় বলছি, আমার আগে 145টা ওএমআর ইস্যু ছিল,
তারা যে এই যে বলছে, তারা যে এটা ভাবছে, আমরা ভাবতে দিচ্ছি, আমরা স্পেস ছাড়ছি তাদেরকে। তারা এটা প্রতিষ্ঠিত করছে, ভেবে নিচ্ছে যে এরা কিছু করতে পারবে না। একজন সাংসদ তো বলেই দিল, লক্ষ্মীর ভাণ্ডার আছে, শিক্ষক নিয়োগের দুর্নীতিটা তাদের কাছে প্রভাব পড়বে না। এগুলো যে আমাদেরকে নিছক অপমান করছে তা নয়, শাসকের যে স্বৈরাচারিতা, যে ঔদ্ধত্য, সেটাকেও সে প্রতিষ্ঠা করছে। রিভিউ, তার যে একটা বড় গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডটাও তারা কাজে লাগাচ্ছে না। যদি লাগাতো তাহলে এত তাড়াতাড়ি তারা ফর্ম ফিল আপ করাতো না, অন্তত জুলাই মাসটাও তারা দেখতো। তাদের কাছে ন্যূনতম একটা দাবি আমরা করেছি যে অন্তত রিভিউর আউটকামটা দেখুন, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করিয়ে দিচ্ছে। কি চাইছে তারা? তারা ফর্ম ফিল আপ করিয়ে নিতে চাইছে কেন? কোর্টে গিয়ে তারা বলবে বলে, যদি রিভিউ ওঠে যে আমরা সব প্রসেস শুরু করে দিয়েছি, এখন আর সম্ভব নয়, নাকি এইসব বলবে? তারা কি চাইছে? তার মানে তারা ভেবে নিয়েছে যা কিছুই হয়ে যাক, এরা মরুক, এরা যা কিছুই করুক, আমরা আমাদের ছন্দে, আমাদের তালে চলবো, এরা আমাদের, কেউ আমাদের কিছু করতে পারবে না। এই মানসিকতা, এই ঔদ্ধত্য নিয়ে তারা চলছে। আজকে তাদের কথা স্পষ্ট, তারা কিছুই করবে না। যারা ভাবছেন যে এরা বোধহয় আমাদের জন্য কিছু ভালো ভেবেছে, কিছু ভালো ভাবেনি, পরে বুঝতে পারবেন, আমরা লেটে বুঝি। আজকের একটা বৃহত্তর আন্দোলন, স্থায়ী আন্দোলন, আমি বলছি না এলাম চলে গেলাম, আজকেও শেষ দিকটা যারা আছেন, তারা ছিলেন, যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা পেয়ে যাবেন। স্থায়ী আন্দোলন, আন্দোলন মানে তো আর এই নয় যে আমি এলাম আর চলে গেলাম। দিল্লিতেও একটা দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছিল, কৃষক আন্দোলন। কোনো আন্দোলন ব্যর্থ হয় না, বিশ্বাস করুন, কিন্তু সে আন্দোলনটাকে স্থায়ী করতে হয়, মাটি কামড়ে পড়ে থাকতে হয়। আমাদের চাকরি গিয়েছে, এটা আমরা এখনো ফিল করতে পারিনি, এই কারণে যে আমাদের মাইনেটা বন্ধ হয়নি। গ্রুপ ডি এবং গ্রুপ সি, যে বন্ধু বান্ধবরা আমাদের আপনাদের সঙ্গে কাজ করত, তাদের কথা ভাবুন তো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, একজন বলছে, ঋষি বলছে যে চায়ের দোকানে কাজ করতে গিয়েছিলাম, চায়ের দোকানে কাজ করছে। এটা কিন্তু মিথ্যা কথা বলেনি ও। আমাদের অবস্থাও সেরামই হতো যদি আমাদেরও এইভাবে ডিসেম্বর পর্যন্ত কোনোভাবে এক্সটেনশন না হতো। আমরা ফিল করতে পারবো একটু পরে গিয়ে। আমরা ভাবছি যে সব কিছুই সম্ভব, হ্যাঁ ঠিক আছে আমরা পেয়ে যাব, পরীক্ষা দিলে আবার পাবো, কনফিডেন্স আছে। কিন্তু বিশ্বাস রাখবেন না এদের প্রতি, বুঝে গিয়েছি এরা আমাদেরকে আরো বেশি ডুবিয়ে দিতে চাইছে। যে কাজটা এরা করতে পারে এরা করবে না, এরা করছে না কিছু, কিন্তু আমরা লড়তে পারছি না। স্থায়ীভাবে 15,000-এ যদি প্রত্যেক দিন 2,000 করে থাকে না, তাও ভাবুন না, 7 দুগুণে 14, এই হিসাবে ভাবুন, সেটুকুও করতে পারছি না। অনেকে ভাবছেন যে না না দ্রুত সবকিছু দ্রুত সলিউশন হয়ে যাবে। ভাবুন তো, গান্ধী মূর্তির পাদদেশে যে সমস্ত ওয়েটিং, অথচ যোগ্য বঞ্চিত ওয়েটিং বন্ধুরা পড়েছিলেন, কতদিন ধরে লড়াই করেছে, কতদিন ধরে আন্দোলন চালিয়েছে তারা, বছরের পর বছর, 2 বছর ধরে তারা চাকরির স্বাদ পায়নি, কিন্তু তবুও তারা লড়াইটা লড়েছে, দীর্ঘদিন ধরে পড়ে থেকেছে, 2 জন, 1 জন, 5 জন, 10 জন লড়াইটা করেছে। আর আমরা চাকরি করতাম, চাকরি করছি, কিন্তু তারপরেও আমরা ফিল করতে পারছি না। যেদিন সব কিছু উৎপাটিত হয়ে যাবে, যেদিন আর কোনো কিছুই করার থাকবে না, যেদিন আপনার আর ওই আপনার চাকরিটার প্রতি আর অধিকারী এরা রাখবে না, সেদিন আপনি কি নিয়ে লড়বেন? শিকড় কাটা গাছটাকে আবার বসাতে পারবেন? বরং শিকড় থাকতে থাকতে কেন আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আগামী মাসে আমাদের সুপ্রিম কোর্ট খুলবে,
রিভিউর একটা মানে লিস্টেড হওয়ার সমূহ সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে আমরা কেন নিশ্চয়তার দিকে নিয়ে যাব না? যতক্ষণ আন্দোলন করব, যতক্ষণ রাস্তায় থাকব, আমার অবিচারের যে গাথা, আমার অবিচারের যে ইতিবৃত্ত, সেটা আমি তুলে ধরতে পারবো। সুপ্রিম কোর্ট কি আমার বিষয়কে অবজারভেশনে রাখবে না? সবাই অবজারভেশনে রাখবে, কিন্তু আমরা চোখে লাগাতে পারছি না। অনেকগুলো মাথা একসঙ্গে থাকলে যেমন চোখে পড়ে, একজন দুজন থাকলে চোখে পড়ে না। আমরা সেটা করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা ভাবছি দুধ পুকুরে জল মিশিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা হবে না স্যার, এটা হবে না ম্যাডামরা, এইটুকু বুঝুন। হয়তো আপনারা অনেককে দোষ দেন, আমাদেরও অনেক ক্ষেত্রে দোষ দেন, আমাদের ভুল থাকতে পারে। আমরা তো আর পুরোপুরিভাবে সব কিছুতে অভিজ্ঞ নয়, আমরাও লড়াই লড়তে এসেছি চাকরি হারিয়েই। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন তো? আমরা কিন্তু রাস্তায় পড়ে থেকে এখনো পর্যন্ত আমরা অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছি। নিশ্চয়ই বহু সংখ্যক স্যার ম্যাডাম করছেন, কিন্তু সেই চেনা মুখ, সেই চেনা গণ্ডি হয়ে যাচ্ছি আমরা। একটা বড় অংশ আমরা কোনোভাবেই রাস্তায় নামতে পারছি না। এই আক্ষেপ, এই যন্ত্রণা কিন্তু থেকে গেল। যেটা সময় থাকতে ফেরানো যায়, সেটা সময় চলে গেলে ফেরানো যায় না। আমি ভয়ঙ্কর রকমের আশাবাদী যে রিভিউটা অ্যাকসেপ্ট হতে পারে, কিন্তু আমরা সেই আন্দোলন, সেই জায়গাটা তৈরি করছি না, সেই জনমতটা তৈরি করছি না। বারবার এক কথা বলছি আপনাদের, আরজি করের যে বিরাট আন্দোলন, সে আন্দোলনটা দেখুন না কেমন সুমোটো নিয়ে নিল সুপ্রিম কোর্ট। কোর্ট যদি অবজারভেশনে না রাখতো কেন নিত? প্রচুর কোর্ট কেসকে তো স্বতঃপ্রণোদিতভাবে মামলা হিসাবে কোর্ট গ্রহণ করে নিয়েছে। কেন? তার জনমতের প্রভাব ছিল। আমাদের সঙ্গে স্পষ্টভাবে অন্যায় হয়েছে, পরিকল্পিত অন্যায়। খোঁজ নিয়ে দেখুন, যদি এই প্যানেলের, যদি যে চার্জশিট, যে তদন্ত রিপোর্ট হয়েছে, যদি আমাকে আপনাকে বাঁচাতে চাইতো সরকার, এই কোর্ট, সরকার, সবাই, তাহলে নেতা মন্ত্রীরা জেল খেটে মরে যেত। তারা তাদেরকে বাঁচাতে আমাদেরকে বলি দিচ্ছে, আর আমরা বসে আছি আমাদের যুপকাষ্টে মাথাটা দিয়ে কখন একটা কোপ লাগবে আমার গলায়, আর আমার ধর আর মাথা দুটো আলাদা হয়ে যাবে। আমরা নিজেরা নিজেদেরকে দোষ দিচ্ছি। সরকার, আপনারা একটুখানি ভেবে দেখুন, কবে থেকে আমাদের এই আন্দোলনটা একটুখানি স্থিমিত হয়ে যেতে শুরু করলো? যেদিন থেকে গেমটা সরকার খেললো, ডিভাইডটা গভর্নমেন্ট একটা পলিসি নিল, আমরা আলাদা হয়ে যাচ্ছি। কেউ আলাদা নয়, এটা একটা পলিসি এখনো চলছে। আইটি সেলের হাজার হাজার লোক ফেক অ্যাকাউন্ট দিয়ে ঢুকে রেখে দিয়েছে, বিভিন্ন পক্ষের লোক। তারা বিভিন্ন কথা বলছে, আমাদের পিটিশনাররা ভাবছে যে এগুলো তাহলে আমাদেরই পিটিশনাররা বলছে। আমরা লক্ষ্য করে দেখে নিয়েছি, আমাদের লোকেরা বলেনি। এগুলো ক্রিয়েট করা হচ্ছে আমাদেরকে আলাদা করার জন্য। আন্দোলন ছাড়া অবস্থার পরিবর্তন হবে না, এটুকু বুঝে নিন দয়া করে। আমরা একটা ভয়ঙ্কর মানে ষড়যন্ত্রের জাতাকলে পড়ে গিয়েছি। আপনারা জানেন যে অনশন আন্দোলন শুরু হয়েছে, মুষ্টিমেয় আমরা কিছুজন চেষ্টা করছি, কিন্তু বিশ্বাস করুন, একজন মানুষ মারা গিয়েছে, তাকে ঘিরে যতক্ষণ না 5টা মানুষ কাঁদবে, ততক্ষণ আশেপাশের লোকজন জানতে পারবে না যে কেউ একজন মারা গিয়েছে। তাই সেই খবরটা পৌঁছানোর জন্য দরকার। একটা সোনার আংটি অত্যন্ত মূল্যবান, কিন্তু তারপরেও তাকে লাল কাপড়, লাল একটা মানে খুব অমূল্য কাগজ দিয়ে মানে রাখা হয়, অহাইফেন মূল্য, যার দামই নেই হয়তো। কেন না? কারণ ওই কাগজটাই একটা আইডেন্টি তৈরি করে যে এর ভিতর সোনা আছে। কাল থেকে হয়তো 10 জন অনশনে বসছে, কিন্তু তাকে ঘিরে যদি 200 জন না থাকেন, তাহলে সত্যির অবস্থার পরিবর্তন হবে না। কিছু মানুষ চেষ্টা করছে, বিশ্বাস করুন, অত্যন্ত চেষ্টা করছে, কিন্তু আপনারা তাদেরকে সঙ্গ দিন। আপনারা সঙ্গ যদি না দেন, তাহলে আমাদের সবার লড়াইটা মানুষ কেন আসবে? আমরা নিজেরাই, প্রশ্ন উঠছে সমাজের মানুষরাই, যারা আমাদের পাশে থাকতো,
যে মিডিয়া বন্ধুরা আমাদের পাশে থাকতো তারাই তো প্রশ্ন করছে যে তোমাদের আন্দোলনে তোমরাই যখন নেই তখন বাকিরা থাকবে কেন? সত্যিই তো আমরা নেই আমাদের আন্দোলনে। সবাই বলছে, বিশ্বাস করুন রিভিউ অ্যাকসেপ্ট হবে। অন্তত 2 মাস একটু চেষ্টা করুন, পড়ে চাকরি করবেন। আচ্ছা, অনশন মঞ্চে বই খুলে বসুন। ওই তো আজকেও তো একজন স্যারকে দেখছিলাম ট্রেনে আস্তে আস্তে বই খুলে পড়ুন। আপনি যদি মনে করেন আমাকে দুদিকটা বজায় রাখতে হবে, পড়ুন। আর যদি আর যদি খুব সহজভাবে আপনি যদি রিভিউ থেকে ফিরে আসি, তাহলে কি আর এই কষ্ট এইটা হবে? এই একটা অনিশ্চিত মানে সম্ভাবনা নিয়ে পড়াশোনার জায়গাটাও কি তৈরি করতে হবে? হবে না। একদিকে আন্দোলন, একদিকে কেস। আমাদের কেস আপনারা জানেন হয়েছে, রিট পিটিশন ফাইল হয়েছে, 16 তারিখের মধ্যেই উঠে যাবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি বিভিন্ন লিগাল পয়েন্টস দিয়ে কিভাবে এই বর্বর নোটিফিকেশনটাকে আটকানো যায়, এই পরীক্ষার যে ফর্ম ফিল আপ এটাকে আটকানো যায়। আর একদিকে রাস্তার আন্দোলন, দুটোকেই চেষ্টা করছি। কিন্তু 31শে ডিসেম্বরের কথা মাথায় রাখবেন, তাহলে পরে আপনার সব কিছু হয়ে যাবে। রিভিউটা অ্যাকসেপ্ট করানোর জন্য আমাদের যা করা সেটা করতে হবে। কিছু মানুষ উদ্যোগ নিয়েছে, তারা অনশন আন্দোলনের দিকে যাচ্ছে, জীবনের বাজি রাখতে যাচ্ছে। কাল থেকে আপনার জন্য, আমার জন্য, সবার স্বার্থ তাতে জড়িয়ে আছে। দয়া করে আপনারা তাদেরকে, তাদের মনোবলকে ভেঙে দেবেন না। তারা যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার, সবার দৃষ্টি আকর্ষণ করার যে আমাদের প্রতি অন্যায় হয়েছে, সরকার আমাদের সঙ্গে বসুক, আমাদের এই দাবিগুলো মানুক, কোর্ট আমাদের বিষয়টাকে পুনর্বিবেচনা করুক, এই দাবি কিন্তু আমাদের সকলের। তারা যে রিস্কটা নিয়েছে না অনশন আন্দোলনের, তাদের পাশে থাকুন, তাদের মনোবলটা যেন তৈরি হয়। তারা মরতে বসেছে, অন্তত আশেপাশে বসে একটু কান্নাকাটি করুন, যাতে 5টা মানুষ জানতে পারে এখানে কিছু একটা হচ্ছে। একবার চেষ্টা করুন। এরকম অনশন প্রচুর হয়েছে, একটাও ফেলিওর হয়নি। এরকম আন্দোলন প্রচুর হয়েছে, ফেলিওর হয়নি। আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আপনারা ভুল করছেন, আন্দোলন ব্যর্থ হয় না। হয়তো মনে হচ্ছে আন্দোলন ব্যর্থ হচ্ছে, আন্দোলন ব্যর্থ হবে না, আন্দোলন ব্যর্থ হতে পারে না। এটা আন্দোলনের ইতিহাস নয়, আন্দোলনের বিজ্ঞান নয়। আন্দোলনের বিজ্ঞান এটাই বলে যে আন্দোলন সফল হয়। তাই আপনারা দয়া করে, যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে অনশন আন্দোলন হচ্ছে, কিছু মানুষ বাজি রাখছে, আপনার আমার সবার সাথে বাজি রাখছে, গুজবে, মিথ্যা কথায় কান দেবেন না আপনারা। সব গুজব, বিশ্বাস করুন, সব গুজব। এই বিশ্বাসটা অন্তত রাখুন। এই রিস্কটা, এই আন্দোলনটা, এই মারামারিটা কেন করছে সবাই, এটুকু বোঝার চেষ্টা করুন। একদিকে আইনিভাবে আটকানোর চেষ্টা চলছে, একদিকে রাস্তার আন্দোলনের চেষ্টা করছে। রাস্তার আন্দোলন ছাড়া কখনোই কোনো ব্যবস্থা আপনার বিষয়কে নিয়ে বিবেচনা করবে না। যেগুলো হয় সেগুলো আইওয়াস। এইটুকু আপনি ধরে রাখুন, এইটুকু ধরে চলুন। আরও আপনারা জানেন যে আজকে সিবিআই দপ্তরে আমাদের প্রতিনিধিরা গিয়েছিল। কেন না, সিএফএসএল রিপোর্টটা পাবলিশ হয়েছে কিনা, বেরিয়েছে কিনা। সিএফএসএল রিপোর্টটা কি, যে ওএমআর এর 2টো হার্ড ডিস্ক আমাদের পাবলিশ হয়েছে, আমাদের অরিজিনাল যে ওএমআর হার্ড কপি সেটা তো ধ্বংস করে দিয়েছে। তার যে একটা মিরর ইমেজ থাকার কথা, সেই মিরর ইমেজটাও যে রাখার দরকার ছিল, যেটা আপারে ছিল, সেটাকেও এরা রাখেনি। হয়তো আছে, সিবিআই ইনভেস্টিগেশন করেছে, বলেছে পায়নি। সেই মিরর ইমেজটাকে পর্যন্ত রাখেনি। এটা একটা পরিকল্পিতভাবে এরা করেছে। তাই যে ওএমআর গুলো পাওয়া গিয়েছে তার অথেন্টিসিটি নিয়ে নানান রকমের এক্সপেরিমেন্ট হয়। হ্যাশ ভ্যালু, মেটা ডেটা, এই যে নানান এক্সপেরিমেন্ট, তার মধ্যে একটা হচ্ছে সিএফএসএল। সেই সিএফএসএল রিপোর্টটা আর একটা সাইন্টিফিক ওয়ে যেটা দিয়ে প্রমাণিত হয় এই ওএমআরটা অথেন্টিক। সেই রিপোর্টটা এতদিন পর্যন্ত আসেনি। আজকে আমাদের প্রতিনিধিরা গিয়েছিল এটা জানতে,
যে রিপোর্টটা এসেছে কিনা। সিবিআই দপ্তর থেকে জানানো হয়েছে রিপোর্টটা আসেনি, এবং এই রিপোর্ট আসতে অনেক বছর সময় লাগে, অনেক বছর ধরে সময় লাগে। ততদিন তো আমরা মরে যাব, ততদিন তো আমরা শেষ হয়ে যাব। এর কোনো সহজ উপায় আছে কিনা, একটা সহজ উপায় তারা বলেছে, আমরা আর একটু আলোচনা করে সেটাকে অ্যাপ্লাই করতে পারি কিনা দেখি, সেই চেষ্টাটা চলবে। কিন্তু এত কিছু যে হবে, এত কিছু হচ্ছে, সেই হওয়াটা দরকার। আমরা আপনাদের বলে রাখি, একটা ভুল জিনিস প্রচার করা হচ্ছে, যে এজেন্ডাটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর, যারা একটা জিনিসকে প্রচার করে বা প্রচার করতে চায়। রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, প্রতিটা পদে প্রত্যেকটা জায়গায় তাদের দুর্নীতি আছে। কিন্তু এসএলএসটি 2016 এই প্যানেলে, অর্থাৎ টিচারদের যে প্যানেল, যদি কোনো একটা কাজে সবচেয়ে কম এবং মাইনর করাপশন হয়ে থাকে, সেটা হচ্ছে এসএলএসটি 2016। যারা বলছে এটাতে বিরাট একটা করাপশন, ভারতবর্ষের দৃষ্টান্ত তৈরি করার মতো, তারা মিথ্যা বলছে। তার মানে আমার জাজমেন্টটা ঠিক আছে। তাহলে প্রচুর যখন বিরাট করাপশন হয়েছে, তাহলে জাজমেন্টটা ঠিক আছে, উড়ে গিয়েছি আমরা। করাপশন সবচেয়ে কম যদি কোনো প্যানেলে হয়ে থাকে 2016 এসএলএসটি, কিন্তু আমাদেরকেই বাদ দেওয়া হয়েছে। কেন? আমাদেরকেই অন্যায়ভাবে আমাদেরকে প্যানেলটাকে ক্যান্সেল করানো হয়েছে। আমাদের দুর্নীতি 8.5 আর 14.47 দেশের নিরপেক্ষ তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী। তাই এটাতে বিরাট একটা দুর্নীতি হয়েছে এটা নয়, অন্তত আমাদের প্যানেলটাতে। দুর্নীতিগ্রস্ত সরকার তার প্রত্যেকটা পদে পদে দুর্নীতি করবে, রক্ত চুষে খাবে, এটা খুব স্বাভাবিক, আর হয়েওছে। কিন্তু আমাদের প্যানেলটা মাইনর করাপশন, অথচ আমাদেরকে বলি দেওয়া হচ্ছে। তাই আপনাদের বলবো যে আগামী দিনে আমাদের রিভিউ যেটা অ্যাকসেপ্ট করানোর জায়গা, সেটাতে প্রচুর গ্রাউন্ড আছে। বিভিন্ন লয়ার সেটা বলেছে, তারা অ্যাকসেপ্ট হওয়ার একটা প্রবল জায়গা আছে। আমরা সেই জায়গাটাকে একবার যদি একটু উদ্যোগ নিই, সেটা একটা আমরা করি, আইনিভাবে আমরা নোটিশটাকে আটকানোর যেমন চেষ্টা চলছে চলুক, এদিকে অনশন আন্দোলন যেটা শুরু হয়েছে, সেই অনশন আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটা চেষ্টা চালাচ্ছি। আপনারা দয়া করে